র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করছেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি। তাদের সাথে রয়েছেন প্রসিকিউটর ও আসামিদের আইনজীবীরা। কয়েকদিন পরে ডিজিএফআই আয়নাঘরেও যাবেন তারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বিচারপতিরা তো গোপন বন্দিশালায় প্রবেশ করেছেন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। আজকে আর তারা কোথায় কোথায় যাবেন? দেখুন, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে একটু এই বাড়িটা দেখাই। এখানে আপনি যে পুরাতন একটি বাড়ি দেখতে পাচ্ছেন, একটু যদি আমরা দেখাই, এটি হচ্ছে সেই র্যাবের যেই বন্দিশালা এবং যেটিকে আয়নাঘর নামে পরিচিত, সেটি হচ্ছে এই যে বাড়িটি। এবং এর পেছনে দেখবেন যে একটা পরিত্যক্ত বাড়ির মতোই। এখন তো বিশেষ করে 24-এর 5 আগস্টের তার পরবর্তীতে কিছুটা কাজবাজ করা হয়েছে, রং করা হয়েছে। তারপরেও এটিকে কিন্তু এখন আমরা যদি দেখি যে একটু পুরাতন বাড়ি আকারেই কিন্তু দেখা যাচ্ছে। তো এই বাড়িতেই কিন্তু, অর্থাৎ এইখানেই সব বন্দীদেরকে এনে র্যাবের যারা, অর্থাৎ টিএফআই সেল, টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, যেটি এখানেই বন্দি রাখা হতো। এবং এই 3-4 মিনিট আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যিনি চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা সহ অন্যান্য বিচারপতিরা সেখানে ঢুকেছেন। এবং এই মুহূর্তে ভেতরে কিন্তু আমরা গণমাধ্যম কর্মী বা কোনো টেলিভিশনকে অ্যালাউ বা কোনো সংবাদকর্মীকে অ্যালাউ করা হয়নি, কারণ এটি একটি বিচারিক পরিদর্শন চলছে, সেখানে অন্যদেরকে ঢুকতে দেওয়া হবে না, এটি স্বাভাবিক। তবে পরবর্তীতে আমাদের সাথে এসে তারা ব্রিফ করবেন এবং সেটি এই মুহূর্তে আমরা যতটুকু পারা যাচ্ছে, আসলে গেট থেকে সংবাদকর্মীরা কিছুটা ক্যামেরার লেন্সে সেটি নেওয়ার চেষ্টা করছে। চিফ প্রসিকিউটর ঢুকেছেন, অন্যান্য প্রসিকিউটররা ভেতরে আছেন এবং তারা কিন্তু এই বিষয়টি পুরোটা ঘুরে ঘুরে দেখছেন। দেখুন, আজকে যেটি মূলত দেখা হবে সেটি হচ্ছে যে যেই বন্দিশালাটি, যেটি আয়নাঘর নামে পরিচিত, এখানে যেই তদন্ত রিপোর্টে যেটি আসছে যে এই বন্দিশালাকে র্যাবের সেটিকে কিন্তু একটি কোড নেম দেওয়া হয়েছিল, হাসপাতাল বা ক্লিনিক, সেই নামেও ডাকা হতো। এবং এখানে যে ছোট ছোট কক্ষে বছরের পর বছর যারা বন্দী যারা ছিলেন তাদেরকে আটকে রাখা হতো। বিশেষ করে একজনের নাম বলতে হয়, এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু তারা সাক্ষ্য দিয়েছেন। ব্যারিস্টার আরমান, যিনি বিরোধী দলের সংসদ সদস্য, তিনি কিন্তু তার সাক্ষ্যে অনেকগুলো বিষয় নিয়ে এসেছে। মূলত এটি আজকে তদন্ত করার মূল প্রয়োজন যেটি হলো, দেখুন এরই মধ্যে আপনি জানেন যে 5 আগস্টের পরপরই কিন্তু এখানে অনেক আলামত নষ্ট করে ফেলা হয়েছে, অনেক দেয়াল ভেঙে ফেলা হয়েছে এবং মানে পুরো স্ট্রাকচারটা চেঞ্জ করার একটা চেষ্টা এখানে ছিল। সেই সময় চিফ প্রসিকিউটর ছিলেন তাজুল ইসলাম, তিনিও সেই বিষয়টি তুলে ধরেছিলেন। এবং পরবর্তীতে কিন্তু আপনি জানেন যে এখানে তৎকালীন যে প্রধান উপদেষ্টা ছিলেন প্রফেসর ডক্টর ইউনুস, তার নেতৃত্বে কিন্তু একটি টিম এখানে এসে, উচ্চ পর্যায়ের টিম, তারা দেখে গেছেন যে কোথায় বন্দি রাখা হতো। একই সাথে সেনানিবাসের ভিতরে ডিজিএফআই এর যে বন্দি সেল যেটি ছিল সেখানেও পরিদর্শন করেছেন। তো এই মামলা কিন্তু দুটি মামলাই বিচারাধীন রয়েছে। এবং আপনি এর মধ্যে যেটি জেনেছেন যে এই যে দুটি মামলা, সেই দুই মামলাতেই কিন্তু বর্তমান সেনা কর্মকর্তা যারা, সেই বর্তমান চাকরিতে থাকা অবস্থায় সেনা কর্মকর্তায় রয়েছেন প্রায় 15 জন, তাদের বিচার চলছে। অর্থাৎ তারা র্যাবে ছিলেন সেই সময়টিতে এবং তাদের বিচার চলছে। তো সেই যেহেতু এখানে দীর্ঘদিন হয়ে যাচ্ছে এবং এটি ক্রাইম সিন, সেই জায়গা থেকে বিচারপতিদেরকে তারা সচক্ষে দেখতে পারেন যে সেই আলামতটি কোথায়, কিরকম ছিল, কোথায় বন্দীদেরকে রাখা হতো, নির্যাতন করা হতো, দেয়ালে কি লেখা রয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হতো যে চেয়ার, সেই চেয়ারটি কি অবস্থায় রয়েছে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি বিচারপতিরা নিজ চোখে তারা দেখতে চান এবং সেই দেখার জায়গা থেকেই কিন্তু তারা আজকে এসছেন। এবং চিফ প্রসিকিউটর বলেছেন যে তিনি সেই আবেদনটি জানিয়েছিলেন, বিচারপতিরা সেটি দেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ওর ভিতরে র্যাব সদস্যরা, র্যাব কর্মকর্তা তারা রয়েছেন। এবং আমরা যদি একটু পেছনের দিক থেকে যেতে চাই, আমরা এটির একটু পেছনের দিকে যাব, যে এই বাড়িটির আসলে মূল অংশে তো আমরা এই মুহূর্তে ঢুকতে পারবো না, একটু পেছন দিকটা একটু ঘুরে দেখাই। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে দেখুন, এখানে যে সমস্ত ব্যক্তিরা সাক্ষ্য দিয়েছেন এখন পর্যন্ত, তারা কিন্তু প্রত্যেকে বলেছেন যে তারা যেহেতু অন্ধকারের মধ্যে থাকতেন এই বাড়িটিতে, সেখানে তারা বিভিন্ন ধরনের ট্রেনের শব্দ, বিমানের শব্দ শুনতে পেতেন, কারণ এর পাশেই কিন্তু বিমানবন্দর ট্রেন স্টেশনটি রয়েছে। এবং সেই জায়গা থেকে আপনি যদি একটু দেখায় যে একেবারে পরিত্যক্ত বাড়ি আপনি দেখতে পাচ্ছেন। তো এই বাড়ির এটি আমরা একটু বাইরের অংশে আছি, এর ভেতরের অংশে, এবং এগুলো কিন্তু সব রং করা। তো সেই জায়গা থেকে যেটি বলছিলাম যে যারা জবানবন্দি দিয়েছেন তারা বলছিলেন যে এখানে তারা বিভিন্ন সময় শুধুমাত্র তারা যেই বিমানের শব্দ বা ট্রেনের শব্দ সেটি শুনতে পেতেন এবং ধারণা করতেন যে আশপাশে কোথাও একটা হবে যেখানে এই স্টেশনগুলো রয়েছে। তো আজকে আমরা সেখানে এসেছি। এখন বিচারপতিরা সরাসরি আমাদের সাথে হয়তো তারা কথা বলবেন না, কিন্তু চিফ প্রসিকিউটর পরবর্তীতে জানাবেন। এখানে দেখুন, ব্যারিস্টার আরমান, তিনি তার সাক্ষ্যে যেমনটা বলছিলেন যে, এবং এই পাশে কিন্তু এই যে পরিত্যক্ত যে বাড়িটি,
সেই বাড়িটিতে কিন্তু এখানে অস্ত্রাগারও ছিল, অর্থাৎ একটি পরিত্যক্ত একেবারেই। এখানে আসলে মূল অংশে আমরা যেহেতু যাওয়ার সুযোগ পাচ্ছি না, তো সেই জায়গা থেকে আমরা যতটুকু চেষ্টা করছি বাইরে থেকে দেখানোর, পরবর্তীতে যেটি চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে জুডিশিয়ারি ইনকোয়ারির পরে, অর্থাৎ তাদের পরিদর্শনের পরবর্তীতে এখানে কিন্তু আমাদের টেলিভিশনের ক্যামেরাগুলো ঢোকার অনুমতি পাবে, তেমনটা আমাদেরকে জানানো হয়েছে। তো আপনি যদি একটু দেখেন যে এই রকম একেবারে এই যে র্যাব অনের যেই কার্যালয়টি, সেই কার্যালয়ের একেবারে ঠিক পেছনের দিকে একেবারে নির্জন একটি জায়গায় এখানে যারা বন্দীদেরকে আনা হতো বিভিন্ন জায়গা থেকে এনে এবং তাদেরকে এসব জায়গাগুলোতে রাখা হতো বছর পর বছর, তারা কিন্তু টেরও পেতেন না বা জানারও সুযোগ ছিল না যে আসলে কার স্বজন কোথায় রয়েছে, কি বৃত্তান্ত। সেই মামলার বিচারিক প্রক্রিয়াগুলো এগিয়ে চলছে ধীরে ধীরে, এবং এইখানে আসামি পক্ষের যারা আইনজীবী, অর্থাৎ এই আর্মি অফিসারদের যারা আইনজীবী, তারা কিন্তু আমাদেরকে প্রথম থেকে তাদের কিছু বিষয় নিয়ে সন্দেহ ছিল, সুতরাং আজকের এই পুরো পরিদর্শনের সাথে তারাও রয়েছে। এই মামলাটিতে এখন পর্যন্ত যাদের বিচার হচ্ছে যদি একটু বলি, তার ভিতরে 4জন ব্রিগেডিয়ার জেনারেল রয়েছেন, 4জন কর্নেল রয়েছেন এবং 2জন মেজর কিন্তু রয়েছেন। আপনি বুঝতে পারছেন যে কাদেরকে এখানে আসামি করা হয়েছে, এবং যাদেরকে আসামি করা হয়েছে তারা প্রত্যেকে কিন্তু সেই সময় র্যাবের বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিলেন, তারা কর্মকর্তা ছিলেন। এবং এইখানে একটি নাম, যদিও তার আলাদা বিচার হচ্ছে, মেজর জেনারেল জিয়াউল হাসান। আপনি জানেন যে র্যাবে থাকাকালীন তার যেই অপরাধের চিত্র ফুটে উঠেছে, চিফ প্রসিকিউটর বলেছেন তার মতো অপরাধের তালিকা বিগত সময় আর কারণেই, তিনিও কিন্তু র্যাবে ছিলেন, যদিও তার মামলাটি আলাদা করা হয়েছে। আমরা যদি একটু বেরিয়ে আসি, এবং এই বেরিয়ে যাওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে ঠিক মানে কি ধরনের একটি বাড়িতে বা কি পরিস্থিতিতে এখানে যারা গুম ছিলেন, এবং এর ভেতরের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যে ছোট্ট ছোট্ট খুপড়ি রুম, সেগুলো কিন্তু আমরা যেটি এর আগের ছবিতে যেটি দেখেছি যে সেই খুপড়ি রুমগুলোতে কিন্তু একেবারেই 3 ফিট বাই 2 ফিট, মানে কোনো ধরনের পাশ ফেরার মতো অবস্থা ছিল না। এরকমও অনেকগুলো বাড়ি ছিল, অনেকগুলো রুম ছিল সেখানে। আজকের এই বাড়িটিতে এসে কিন্তু আমরা সেই সময়কার নির্যাতনের যেই চিত্র, সেটির খানিকটা আমি কিছুক্ষণ আগে প্রসিকিউটর যারা ছিলেন একটু জানাবেন, কয়েকদিন পরে তো বিচারপতিরা ডিজিএফআই এর আয়নাঘরে যাবেন, সেটি কবে, সেটি কি জানা গেছে? জি, দেখুন সেইটি আমরা যেটি জানতে পারছি যে সেটি হয়তো 4 তারিখের এই 4 তারিখেই হবে, এবং সেখানে ডিজিএফআই এর যে আয়নাঘর যেটি সেনানিবাসের মধ্যে রয়েছে সেখানেও তারা যাবেন, কারণ দুটি মামলা কিন্তু আলাদা আলাদা, এবং এই দুটি মামলায় পরিদর্শনের কথা বলা হয়েছে। সেটি আলাদা মামলা, সেই মামলায় 13 জনের সাক্ষী, 13 জনের বিচার চলছে, এবং এই দুই মামলারই কিন্তু প্রধান আসামি শেখ হাসিনা রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। তো আজকে তারা এসছেন যে টিএফআই সেল বা টাস্ক ফোর্স ইন্টারোগেশন যে সেল, সেই সেল, অর্থাৎ র্যাবের যে বন্দিশালা, যেটিকে এটি প্রতীকী নাম আয়নাঘর, সেই আয়নাঘর দেখতে, এবং তার পরবর্তীতে আগামী 4 তারিখ যদি পরিবর্তন না হয়, আর এর ভিতরে পরিবর্তনও হতে পারে এই তারিখ। কিন্তু এইখানে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে দেখুন, এই যে বিচারিক প্রক্রিয়া যেটি চলছিল, সেই বিচারিক প্রক্রিয়া যারা সাক্ষ্য দিতে আসেন বিভিন্ন দিনগুলোতে, তাদের সাক্ষ্য আমরা যখন শুনেছি, দেখুন যখন এই সাক্ষ্যগুলো দিয়েছে, এর আগে আমরা দেখেছি যে আসামিদেরকেও কিন্তু সেই সাক্ষ্য শুনে অনেক সময় আসামিদেরকেও আমরা আদালতের কাঠগড়ায় দেখেছি বেশ বিপর্যস্ত অবস্থায়, বিষণ্ণ অবস্থায়, কারণ সুস্থ স্বাভাবিক অবস্থায় এই তাদের যে জবানবন্দিগুলো সেগুলো শোনাও কিন্তু মুশকিল। সেই বিষয়গুলো আদালতে বিভিন্ন সময় সেই সাক্ষ্যগুলো তারা তুলে ধরেন। আরেকটি বিষয়, যেহেতু এটি ক্রাইম সিন, এখানেই আসলে বন্দি রাখা হয়েছিল, সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে আদালতের যে প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া, অনেকগুলো বিষয় আছে যেগুলো সরাসরি আদালতে উপস্থাপন করা যায়, কোনো ভিডিও, কোনো বুলেট অথবা অন্য কোনো বস্তু প্রদর্শনী হয়, কিন্তু এই যে পুরো স্থাপনা তো আর নিয়ে যাওয়া সম্ভব না। সেখানে পুরো বিচারপতিরা তারা এসছেন। চিফ প্রসিকিউটর আশঙ্কা করছিলেন যে যেহেতু এর আগে অনেকগুলো এখানের আলামত নষ্ট করে দেওয়া হয়েছে, রং করে দেওয়া হয়েছে, মানে যাতে বুঝতে না পারা যায়, সেই অভিযোগ কিন্তু ডক্টর ইউনূস তিনি যখন প্রধান উপদেষ্টা সেই সময়ও ছিল। তো সেই জায়গা থেকে এখন তাদেরকে আবেদন জানাচ্ছিল যে আলামত আছে সেগুলো নষ্ট হওয়ার আগেই যাতে করে তারা এটি একটু পরিদর্শন করেন, এবং তারা এসছেন। এখন আসার পরে আমরা তাদের চিফ প্রসিকিউটরের কাছ থেকে এবং যারা আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে তারা কি দেখেছেন, বা তদন্তে যা উঠে এসেছে সেই তদন্তের সাথে এখানে সরাসরি যা দেখছেন সেখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটেছে কিনা। তবে একটি বিষয়, সেটি হচ্ছে যে সমস্ত কর্মকর্তারা এখন এটা আসামি হয়ে রয়েছেন, তারা কিন্তু এই যে প্রক্রিয়া, তারা অনেকেই অস্বীকার করেছেন যে তারা এর সাথে জড়িত নয়, কিন্তু আবার অনেকেই যেটি বলছেন যে এখানে যে বন্দি রাখা হতো সেই বিষয়টিকে কিন্তু অনেকে অস্বীকার করেননি। ব্যক্তিগত দায় থেকে তারা এড়াতে চেয়েছেন, কিন্তু এখানে যে বন্দি রাখা হতো সেইটা কিন্তু অনেকের জবানবন্দিতে সত্যতা উঠে এসেছে। এখন বাকিটুক বিচারের পরে আসলে সেটি নির্ধারণ হবে যে কার কি দায় ছিল
জি, তো আমরা এখন এই যে জায়গাটিতে এসেছি এটি একেবারেই র্যাব 1 উত্তরাতে, যেটি সেই র্যাব 1-এর একেবারে শেষের দিকে রান্নাঘরের ঠিক পেছন দিকে আর কি এটি। তো সেই জায়গা থেকে আমরা অপেক্ষা করছি যে বিচারপতি সেখানে ঢুকেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি সহ অন্যান্য বিচারপতি, প্রসিকিউশনরা, তারা কিছুক্ষণ পরে বেরিয়ে আসলে আমরা হয়তো সরাসরি যাওয়ার সুযোগ পাবো। তখন আরো সচক্ষে আমরা দেখতে পাবো যে আসলে সেই নির্যাতনের কোনো আলামত কিভাবে রয়েছে বা কিভাবে আসলে এখানে বন্দীদেরকে বছরের পর বছর রেখে দেওয়া হতো এই পরিত্যক্ত বাড়িটিতে। উত্তরা থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার।